আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো সবাই? তো এর আগের ভিডিওতে আমরা সাইকাসের সম্পর্কে সবকিছু জেনেছিলাম এবং সাইকাস থেকে কি কি কোশ্চেন আমরা পেতে পারি সেগুলোও দেখেছিলাম, এবং পাশাপাশি কিছু ট্রিক্স এর মাধ্যমে আমরা নগ্নবেজি একদম সম্পূর্ণ আকারে শেষ করা হয়েছে। তো আমি তোমাদের ভাইয়া আরাফাত আহমেদ স্বপ্নিল, পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। এবং আজকের ভিডিওতে আমরা আবৃতবীজী উদ্ভিদ অর্থাৎ এনজিওস্পার্মের মোটামুটি যতটুকু জানা সম্ভব আমরা গুছিয়ে শুনবো। ওকে, দেখো, আবৃতবীজী উদ্ভিদ নামের মধ্যেই তার বৈশিষ্ট্যটা উল্লেখ করা আছে। তার মানে কি, আবৃতবীজী মানে কি, তার বীজটা কি হবে, আবৃত অবস্থায় থাকবে। তাহলে কি, বীজ বীজ কি তাহলে আর নগ্ন থাকবে? বীজ থাকবে হচ্ছে আবৃত অবস্থায়। তাহলে আমরা সামনে যাই, দেখি। দেখো, আমরা যতটুকু আমাদের মেনলি প্রয়োজন সেটার বাইরে আমরা অদরকারি জিনিসগুলো একটু অ্যাভয়েড করব। দেখো, প্রকৃতপক্ষে অ্যাঞ্জিওস্পার্ম কি, আবৃতবীজী উদ্ভিদ আমরা জানি, যা গ্রিক শব্দ থেকে এটা আসছে। খুব ভালো কথা। আমাদের মূলত দেখো 13 কোটি বছর আগে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছিল। তাহলে মোটামুটি বেশি দিন আগে না, মাত্র 13 কোটি বছর আগে আমরা দেখতে পাইছি যে কি, এই আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়। তারপরে দেখো, জাস্ট 4-5 কোটি বছরের মধ্যে এইটা সব দিকে ছড়িয়ে যায়। তাহলে আমরা আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের কি হয়, আমাদের বইয়েতেও এরকম একটা সিকোয়েন্স মেনটেন করা হয়েছে যে অনুন্নত বৈশিষ্ট্যগুলো থেকে আমরা ধাপে ধাপে উন্নত বৈশিষ্ট্যগুলোর দিকে পদার্পণ করতেছি। লাইক আমরা যখন ফার্স্টে কি ছিল, অণুজীবগুলো ছিল ভাইরাস, ছত্রাক, এরপরে আস্তে আস্তে ডেভেলপ হইতে হইতে পরজীবী, পরজীবী থেকে শৈবাল, ছত্রাক, লাইকেন, এরপর আস্তে আস্তে ব্রায়োফাইটা, টেরিটোফাইটা, নগ্নবীজ, এবং সবচেয়ে উন্নত হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। এবং আমাদের আশেপাশে যে উদ্ভিদগুলো আমরা দেখি ম্যাক্সিমামই কি, আবৃতবীজী। ওকে, এরপরে দেখো, আমাদের যদি পরের পয়েন্টে আসি, যে বাংলাদেশে দেখো, পৃথিবীতে ক্ষুদ্রাকারের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রাকার যে আবৃতবীজী উদ্ভিদ আছে তা হচ্ছে দেখো ওলফিয়া মাইক্রোস্কোপিয়া। এইটার কতটুকু দেখো তো, আকৃতিটা 0.1, মাত্র 0.1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে পৃথিবীর মধ্যে কোনটা, ঠিক আছে, আমরা এখন যে প্রশ্নটা করতেছি এটা থেকে সরাসরি সিকিউ কোশ্চেন খুব কম আসে, কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। বোর্ড কোশ্চেন বলো অথবা অন্যান্য যে কোনো পরীক্ষা দেখো, তাহলে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে ওলফিয়া মাইক্রোস্কোপ। এর হচ্ছে পৃথিবীর জন্য। এখন ভাইয়া বারবার পৃথিবীকে কেন এমফাসাইজ করছেন? কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে ক্ষুদ্রতম যদি আমাকে বলা হয় তা হচ্ছে এই ওলফিয়া, ঠিক আছে, বাট এরিজা, ঠিক আছে। সো এটা আমি মনে রাখতাম যে এরিজা হচ্ছে একটা বাংলাদেশের মেয়ে। ঠিক আছে, বাংলাদেশের একটা মেয়ের নাম হচ্ছে এরিজা। তাহলে কি, যদি দেখো দুইটার ক্ষেত্রে আমি বারবারই বলি, যখনই কোনো উদাহরণে দুইটা কমন জিনিস থাকে, কমন গুলোকে আমরা বাদ দিই। এখানে ওলফিয়া বা কমন আছে, বাদ দিয়ে দিছি। তাহলে মাইক্রোস্কোপিয়া হচ্ছে পৃথিবীর জন্য, আর বাংলাদেশের জন্য হচ্ছে এরিজা। ওকে, পারবো? অবশ্যই পারবো। দেখি, বাংলাদেশের উঁচু বৃক্ষের মধ্যে আমাদের আরেকটা আছে। দেখো, এই যে বৈজ্ঞানিক নাম, বাংলা নাম, বৈজ্ঞানিক নাম, বাংলা নাম দেওয়া আছে। তুমি জাস্ট বাংলা নামটা অন্তত খেয়াল রাখো, যে বৈলাম গর্জন তেলসুর। ঠিক আছে, বৈলাম গর্জন তেলসুর, এরা হচ্ছে আমাদের কি, বাংলাদেশের মধ্যে মোটামুটি উঁচু বৃক্ষ বলা যায়। এখন আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা জানি যে সবগুলোর ক্ষেত্রে আমাদের যেটা না হইলেই নয় তা হচ্ছে বৈশিষ্ট্যগুলা। দেখো, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য এখানে আছে, এরা হচ্ছে স্পোরোফাইট বা রেণুধর। অর্থাৎ এরা অবশ্যই কি হবে, এরা হবে টুয়েন, মানে ডিপ্লয়েড উদ্ভিদ। অবশ্যই, যেহেতু এত উন্নত বলতেছি আমরা, পুষ্পক, অর্থাৎ ফুল ফুটবে। এরপরে হচ্ছে ভাস্কুলার টিস্যু থাকবে, কারণ উন্নত, সবচেয়ে উন্নত যেহেতু, তার মধ্যে সবচেয়ে উন্নত বৈশিষ্ট্যগুলো এর মধ্যে থাকবেই। এরপর আসছে দেখো, গর্ভকেশর, যার প্রতিটি সদস্যের নাম হচ্ছে কার্পল, আমরা সামনে পড়বো। এই দেখো কি কি থাকে, ওভারি, গর্ভাশয় থাকবে, গর্ভদণ্ড থাকবে, গর্ভমুণ্ড থাকবে, এই 3 অংশ নিয়ে গঠিত। এভাবে কোশ্চেন আসতে পারে যে কোনটি এর অংশ নয়। ঠিক আছে, 3টা অংশ যে আছে গর্ভকেশরের মধ্যে, কথাটা আমরা খেয়াল রাখবো কি কি আছে। এখন আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলবো, যে অবশ্যই ইংলিশ টার্মটা সহ খেয়াল রাখো, বুঝছো? কারণ যে কোনো সামনে যে পরীক্ষাগুলো আছে অনেক ক্ষেত্রে এমসিকিউতে ইংলিশ টার্ম ইউজ করে। ঠিক আছে, সো এখন থেকে শিখে রাখলে তোমাদের জন্য এটা ইজিয়ার হবে। এখন দেখি, ডিম্বক বা ওভিউল গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়। তাহলে একটা কথা ভালো করে খেয়াল রাখো, যে ডিম্বকটা কোথায় সৃষ্টি হচ্ছে, আমাদের গর্ভাশয়ের ভেতরে। একটা কথা মনে রাখবা, আমাদের যত কিছু আছে, ফুলের স্তবক টবক হাবি চাবি, সবকিছু কিন্তু আমাদের মেনলি গর্ভাশয়ের মধ্যে অবস্থান করবে। কারণ কি, এই গর্ভাশয়টাই একটা সময় গিয়ে ফলে পরিণত হয়। সম্পূর্ণ গর্ভাশয়টা সমগ্র স্তবক গুলাকে নিয়ে সে ফলে পরিণত হবে। সো এই জন্য দেখো, আমাদের যে
নিষেকের একটা গুরুত্বপূর্ণ জিনিস, তা হচ্ছে ডিম্বক। ডিম্বকটা কোথায় অবস্থান করে? গর্ভাশয়ের অভ্যন্তরে অবস্থান করবে, এবং ডিম্বকটা কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। অনেক অনেক ইম্পর্টেন্ট কথা। এবং আমরা যখন উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা পড়বো তখন কিন্তু এইটা সম্পর্কে বিস্তর জানবো, যে ডিম্বকটা কিভাবে এবং কেন ডিম্বকটাই বীজে পরিণত হচ্ছে। আচ্ছা, পরে দেখো আমাদের তাই বীজ ফলের ভেতরে থাকে। ওকে, এবার দেখো শুক্রাণু ফ্লাজেলা বিহীন। একটা কথা ভালো করে মনে রাখবা, যে শুক্রাণুতে যত বেশি ফ্লাজেলা থাকবে সেটা তার তত ডিসঅ্যাডভান্টেজ, বা ডিসঅ্যাডভান্টেজ না, মেনলি তত বেশি তার অনুন্নত বৈশিষ্ট্য, মানে সেগুলো কিন্তু উন্নত না। অনেকে ভাবতে পারো যে যত ফ্লাজেলা দিব ততই তো দ্রুত আগাবে শুক্রাণু বা হবে, তাহলে হয়তো বেশি উন্নত। কিন্তু এটা ভালো মতো খেয়াল রাখবো যে শুক্রাণু থাকা হচ্ছে তার মানে কম উন্নত বৈশিষ্ট্য, ঠিক আছে। আর যদি শুক্রাণু না, মানে সরি, ফ্লাজেলার কথা বলতেছি, যদি ফ্লাজেলা না থাকে তাহলে সে উন্নত। এবার দেখো পরাগায়নকালে পরাগ রেণু কোথায় পতিত হবে? গর্ভ মুন্ডে পতিত হবে। সো এই কথাগুলা আমি কিওয়ার্ড গুলো আলাদা করে দিচ্ছি, কারণ এক একটা কিওয়ার্ড হচ্ছে এক একটা এমসিকিউ এর আনসার। এরপরে আসো, দ্বি নিষেক ঘটে, ঠিক আছে, দুইবার নিষেক ঘটে, এটা তোমরা জানবা। দ্বি নিষেক ঘটার কারণেই কিন্তু তার শস্য তৈরি হয়। এই দেখো অ্যান্ডোস্পার্ম, ঠিক আছে, অ্যান্ডোস্পার্ম তৈরি হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কথা হচ্ছে এর শস্যটা হবে ট্রিপ্লয়েড। এর যে ডিম্বক আছে, এই ডিম্বকের ভেতরে যখন তোমার ইটা ঢুকে, এখানে আমাদের ট্রিপল ফিউশন ঘটে। এই ফিউশনটা তোমরা দেখতে পারবা সামনে, সমস্যা নেই। তো ট্রিপল ফিউশনের কারণে দেখো যে আমাদের কি হয়, শস্য ট্রিপ্লয়েড হয়ে থাকে, ঠিক আছে। মানে কি ট্রিপলেট মানে কি 3n হয়ে থাকে। আচ্ছা, তারপর দেখো কোন প্রকার আর কি গনিয়া সৃষ্টি হয় না। মনে আছে আমরা যে নগ্নবীজির মধ্যে গত ক্লাসে বলছিলাম আর কি গনিয়া, এটা কাদের সৃষ্টি হয়, পুরুষ নাকি স্ত্রী? কোন নগ্নবীজিতে? বলো 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 বলো। অবশ্যই স্ত্রীতে। তো স্ত্রীতে যে আর্কিগোনিয়া সৃষ্টি হতো, সেই সৃষ্টি হওয়াটা কিন্তু একটা কম উন্নত বৈশিষ্ট্য। দেখো তার মানে যেহেতু আবৃত বীজই আমাদের সবচেয়ে উন্নত উদ্ভিদ, তাই এটাতে কোনো আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আচ্ছা, জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেল কোষ থাকবে এবং ফ্লোয়েমে প্রকৃত সঙ্গী কোষ থাকবে। ভালো কথা, সবচেয়ে উন্নত বৈশিষ্ট্য। বীজপত্র কি হবে? দেখো এই বীজে একটি ও দুটি করে বীজপত্র থাকবে। মানে এক বীজ, আমরা জানি আবৃত বীজেরই কিন্তু দুইটা ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে এক বীজপত্রী আর এটা হচ্ছে দুই বীজপত্রী। এই জন্য বলা হয়েছে বীজে একটি বা দুইটি কি থাকবে, বীজপত্র থাকবে। এরপর আসে দেখো গ্যামিটোফাইট খুবই সংক্ষিপ্ত এবং পরনির্ভরশীল। আমরা জানি দুইটা দশা হয়, একটা গ্যামিটোফাইটিক আর একটা হলো স্পোরোফাইটিক। তো গ্যামিটোফাইটিক মানে হচ্ছে এন, মানে হ্যাপ্লয়েড দশা, আর স্পোরোফাইটিক মানে কি 2n। অর্থাৎ যখন স্পোরোফাইটিক দশাটা যেই উদ্ভিদের ক্ষেত্রে বেশি, আমরা যৌনক্রম শুনছি না, যে তার হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশার যেই ক্রমটা হয়, প্রত্যেকটা প্রাণী এই দশাটা কিন্তু অতিক্রম করে, যৌনক্রম। যে একটা প্রাণী তার জীবদ্দশায় একটা সময় হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, একটা সময় ডিপ্লয়েড অবস্থায় থাকে। এখন যেই দশাটার প্রাধান্য বেশি পায়, যেমন আমরা যে মানুষ, আমরা কিন্তু ডিপ্লয়েড প্রাণী, আমরা উন্নত প্রাণী, কারণ কি আমাদের স্পোরোফাইটিক দশাটা মানে ডিপ্লয়েড দশাটার প্রাধান্য বেশি, এই কারণে আমরা ডিপ্লয়েড। আবার যদি গ্যামিটোফাইটিক দশাটার প্রাধান্য বেশি থাকতো তাহলে হ্যাপ্লয়েড হতো। এখন দেখো এখানে এটাই বলছে যে গ্যামিটোফাইটিক খুবই সংক্ষিপ্ত এবং পরনির্ভরশীল, মানে এটার প্রাধান্য নাই, এই জন্যই কিন্তু আবৃত বীজিরা উন্নত এবং ডিপ্লয়েড। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এরপর দেখো সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান। যৌনক্রম বললাম তো, যে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার যে ক্রমটা, কোনটার পরে কোনটা হচ্ছে, কোনটা কতটুকু সময় থাকতেছে, এই বিষয়গুলো। সো এটাই সুস্পষ্ট ভাবে নির্ধারণ করা যায় আমাদের আবৃত বীজের ক্ষেত্রে, কারণ এটা অনেক উন্নত উদ্ভিদ। এই হচ্ছে আমাদের ওভারঅল বৈশিষ্ট্যগুলা। আশা করি এই বৈশিষ্ট্য থেকে তোমরা আর ভুল করবা না, ঠিক আছে। ওকে, আবৃত বীজের সংখ্যা ও বিস্তৃতি, ঠিক আছে। এটা অনেক সংখ্যা আছে, কারণ মোটামুটি এখন কি আমাদের আশেপাশে যত বেশি উদ্ভিদ আমরা দেখতেছি, সবগুলোই মেইনলি আমাদের কি আবৃতবীজী উদ্ভিদ। দেখো এখানে কিছু নর্মাল কথাবার্তা বলা আছে, দেখবা, জাস্ট রিডিং দিলেই হবে। এই পরিমাণ উদ্ভিদ আছে, তুন্দ্রা থেকে মরু প্রায় পরিবেশ এগুলো জন্মাতে দেখা যায়, ঠিক আছে। ফ্লোরা ও ফনা যেগুলো একটু হালকা একবার রিডিং দিয়ে দেখো। আচ্ছা, এখানে দেখো আমাদের নগ্নবীজ আবৃতবীজের একটা সুন্দর ছকে এক পার্থক্যগুলো দেওয়া আছে, এবং এটা আসলেই ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুব ভালো করে আমরা এটা দেখবো, কারণ এই ছক যদি আমরা আগের নগ্নবীজ যদি ভালো করে বুঝে থাকি, তাহলে ছক আমাদের কাছে কিছুই না। দেখো প্রথমত নগ্নবীজি বা ব্যক্তবীজির ক্ষেত্রে
দেখো এখানে একটা কথা বলা আছে না, সাব নেম গুলো একটু খেয়াল রাখো। আমাদের এখানে দেখো গর্ভাশয় বা গর্ভদণ্ড, এদের গর্ভাশয় গর্ভদণ্ড নেই কাদের? নগ্নবীজির ক্ষেত্রে গর্ভাশয় তাই নাই, এই কারণে তো তোমার ফল উৎপন্ন হয় না। আচ্ছা, তারপরে দেখো এদের গর্ভাশয় গর্ভদণ্ড থাকবে, এর গর্ভাশয় না থাকা কি হয় না, ফল উৎপন্ন হয় না। এবং বীজ কি হয়, নগ্ন অবস্থায় থাকে। তার উল্টা আবৃত বীজিতে আর কি গড়িয়া সৃষ্টি হয়, মাত্রই বলছি ওটার ক্ষেত্রে হয় না। পরাগরেণু সরাসরি কি হয়, ডিম্বক রন্ধ্রে পতিত হয়। এবং দেখো এটা হচ্ছে গর্ভমুণ্ডে পতিত হয়। এই কথাগুলো কিন্তু বলা যাবে না, কারণ আলটিমেটলি ঘুরে ফিরে এমসিকিউ তে এগুলাই আসে। এরপরে দেখো দ্বি নিষেক ঘটে না, ঠিক আছে? এজন্য কি হয় তোমার, এই দেখো দ্বি নিষেক ঘটে না, আর এটা দ্বি নিষেক ঘটে এই জন্য এটা শস্য কি হয়, ট্রিপ্লয়েড হয়। আর দেখো এটার এন্ডোস্পার্ম হয় হচ্ছে হ্যাপ্লয়েড, কারণ এটা কিন্তু এটার মধ্যে দ্বি নিষেক ঘটে না। সো নর্মালি এটা হ্যাপ্লয়েডই থেকে যায়। এবং এখানে একটা কথা আছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই কথাটা কিন্তু একেবারেই চোখে পড়ে না। সো আমরা এই কথাটাকে আলাদা করে মাস্ট মনে রাখবো যে এই অ্যান্ডোস্পার্মটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং নিষেকের আগে সৃষ্টি হয়ে যায়, নিষেকের পূর্বে। এবং এখানে দেখো এই যেটা হয় নিষেকের পরে। পারবো? ইনশাল্লাহ পারবো। এখন দেখো ভ্যাসেল ও সঙ্গী কোষ, দেখো এটার ভ্যাসেল বা সঙ্গী কোষ ফ্লোয়েম এগুলা কিন্তু এতটা সুগঠিত না, কারণ দেখো জাইলোমে সুগঠিত ভ্যাসেল কোষ থাকলেও ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই। আর এদের তো অবশ্যই যেহেতু সবচেয়ে উন্নত সবকিছু থাকবে। আর এরা জাস্ট বায়ু পরাগী, কিন্তু আমাদের এরা যে আবৃতবীজীরা আছে তারা কিন্তু সব ধরনের পরাগী হতে পারে। ওকে, ইনশাল্লাহ পারবো আমরা। এবং মজার বিষয়টা জিনিস দেখাই যে আমরা যদি এর অর্থনৈতিক গুরুত্বের দিকে তাকাই, যে আমাদের জাস্ট 100টা প্রজাতি আমাদের সব কিছু প্রদান করতেছে। আর এখানে একটা এমসিকিউ আছে, এটা একটু খেয়াল রাখো, যে অত্যন্ত 20 ধরনের গুরুত্বপূর্ণ আধুনিক ওষুধ প্রস্তুত করা যায় এখান থেকে। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের মোটামুটি এই গুরুত্ব পড়া শেষ। এখন আসি গোত্র পরিচিতিতে। তো আমরা নগ্নবীজির ক্ষেত্রে গোত্র পড়ছিলাম, 4টা ক্লাসিফিকেশনে ভাগ করছিলাম, কি কি মনে আছে তো? গিঙ্কোফাইটা, কনিফেরোফাইটা, সাইকাডোফাইটা, নিটোফাইটা। ঠিক আছে, ওকে। এখানে দেখো পৃথিবীর সকল আবৃতবীজী উদ্ভিদকে প্রধানত 2টা শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? ম্যাগনোলিয়া, ঠিক আছে, বা দ্বিবীজপত্রী, আর এটা হচ্ছে লিলি, একবীজপত্রী। ঠিক আছে, এইটা আমরা একটু খেয়াল রাখবো প্রথমে, যেহেতু এই ক্লাসিফিকেশনে দেওয়া আছে এইটা একটু পড়ে রাখবো। এবং এইটার সংখ্যাটাও চাইলে একটু দেখে রাখতে পারো, যে দ্বিবীজপত্রী হচ্ছে 315টি আর একবীজপত্রী হচ্ছে 65টি। ঠিক আছে, তো এইটা আরো বিস্তর প্রত্যেক ধাপে ধাপে ব্যাখ্যা আছে। তো এই দেখো ফুল, মঞ্জুরি, মূল, কাণ্ড, পাতা সবকিছু দিয়ে আসলে ক্লাসিফাই করা যায় এটাকে। আসলে আমরা ধাপে ধাপে একটা একটা করে দেখি। পরে দেখো এখানে আছে স্বভাব বা স্বরূপ অনুযায়ী। আচ্ছা, দেখো প্রথমে আছে বিরুৎ বা হার্ব। তা হার্ব জাতীয় উদ্ভিদ গুলা কিন্তু অনেক বেশি নরম থাকে। দেখো নরম কাণ্ড বিশিষ্ট অকাষ্ঠল। অকাষ্ঠল শব্দটার মানে কি বলো? বলো কি কাষ্ঠল মানে কি বলো আগে? দেখো এখানে আছে কাষ্ঠল, এটা হচ্ছে অকাষ্ঠল। কাষ্ঠল মানে হচ্ছে যেসব উদ্ভিদে কাঠ পাওয়া যায়। কাঠ তো অবশ্যই চিনো, কাঠ থাকবে। যে সকল উদ্ভিদে কাঠ পাওয়া যায় তারা কি কাষ্ঠল। এখন এই যে হাড়, এরা এত ছোট নরম, এদের কাণ্ডগুলো থাকে, তাহলে এদের মধ্যে কাঠ পাওয়া পসিবল? এরা তো ভাঙলেই ভেতরে জাস্ট সবুজ সবুজ দেখা যায়। তো এখন এখানে তাকাই আমরা, এদের উদাহরণ কি? ধান, গম, শ্বেতদ্রোণ, দূর্বা ঘাস। মজার কথা হচ্ছে আমাদের এখান থেকে মূলত কোনো এখন পর্যন্ত আমি সিকিউ দেখি নাই, কিন্তু এই জায়গাগুলো এমসিকিউর জন্য আবার মোস্ট ইম্পর্টেন্ট। বুঝছো, নট অনলি এখানে তুমি যত ধরনের এক্সামই দাও না কেন, এই অধ্যায়ের উপরে দেখবা যে বারবার শুধু উদাহরণ থেকে এমসিকিউ আসতেছে। আর মেডিকেলের কত নতুন করে বললামই না, কারণ যেহেতু পড়াটাই সেটা আমাদের কি বেসিসে হয়, এমসিকিউ বেসিসের পড়াশোনা। ওকে, এখন এটাকে তাহলে ভাইয়া এগুলা কিভাবে মনে রাখবো বলেন তো? একটু শর্ট ট্রিক্স গুলো আমি তোমাদেরকে বলে দিই। দেখো বিরুৎ, এটা কি? এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি একটা ঘটনা দিয়ে। মনে করো আমাদের জমিতে কি করা হয়, সেচ দেওয়া হয়, ঠিক না? তো এখন মনে করো জমিতে একটা কৃষক সেচ দিতেছে, এখন যদি জমি হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ আসে, এইরকম মানে একটা বিরূপ আবহাওয়া তৈরি সৃষ্টি হয়ে গেল, তো এমন আবহাওয়ায় কি সে সেচ দিতে পারবে? পারবে না। তো তখন তুমি কি বলবা কৃষককে, যে ভাই এরকম বিরূপ আবহাওয়া বা বিরূপ দুর্যোগে আপনি সেচ দিতে যায় না, ঠিক না? তো এই যে তুমি
ওই যে কৃষককে একটা উপদেশ দিলা, সেটা কি দেখো, যদি আমরা লিখে নিয়ে আসি এখানে, দেখো কি বলবো, যে ভাই বিরূপ দুর্যোগে কি নর্মালি কি সেচ দেওয়া হয়? ধান, গম সেচ দিও না। তাহলে বললাম বিরূপ দুর্যোগে ধান গম সেচ দিও না। দেখো বিরূপ থেকে ইজিলি আমরা বের করে নিয়ে আসতে পারি কাকে? বিরুৎকে। এই দেখো এটা কি বিরুৎ, তাহলে বিরুদ্ধের উদাহরণগুলো আমরা পড়তেছি, কি কি আছে? এই যে দেখো দুর্যোগ মানে হচ্ছে কি দুর্বাঘাস, ধান, গম, আর সেচ থেকে মনে রাখতে পারি শ্বেতদ্রোণ। এই যে দেখো ধান, গম, শ্বেতদ্রোণ, দুর্বাঘাস সবকিছু চলে আসছে, একটা মধ্যে আসে নাই। ওকে, সো এভাবে চাইলে আমরা ইজিলি মনে রাখতে পারি। পরেরটা দেখি আসো। এখানে আছে আমাদের গুল্ম আর উপগুল্ম। ওকে, বলো যে কোনো কিছুর সাথে উপ থাকা মানে কি? মনে করো নদী আছে, এখন উপনদী। উপনদী কি? তার মানে কি বড় নদীর থেকে যেই ছোট নদীটা বের হয়েছে, মানে উপ মানে কি ছোট। তো মনে করো আমি ধরলাম গুল্ম আর উপগুল্ম এরা হচ্ছে দুই ভাই, তাহলে বলো তো তোমার সেন্স লাগায়া যে কোনটা আমাদের বড় ভাই হবে, কোনটা ছোট ভাই হবে? বলো বলো। অবশ্যই আমাদের যেই উপগুল্ম আছে সে ছোট ভাই হবে, কারণ সাথে উপ কথাটা আছে। তো এখন দেখো এটা কেন বলতেছি ভাইয়া, আমাদের ফার্স্টে আসি, জিনিসটা কি এটা বুঝে নেই। দেখো একক গুড়িবিহীন গাছের তো গুড়ি চিনো, অবশ্যই চিনো। সো কোনো একক গুড়ি থাকবে না, ঝোপ জাতীয় মানে একটা কাণ্ড হয়ে আসে শেষ এরকম না, একই সাথে একাধিক কাণ্ড দিয়ে সে একটা ঝোপ গঠন করে। ঠিক আছে, এই ঝোপ জাতীয় মাঝারি ধরনের কাষ্ঠল, মানে ভেতরে তুমি সম্পূর্ণ যে শুধু সবুজ তা না, ভেতরে আবার একটু হালকা কাট কাট একটা ফিল পাওয়া যায়, তাহলে মাঝারি ধরনের কাষ্ঠল, এদেরকে আমরা বলতেছি গুল্ম বা শ্রাব। ঠিক আছে, সো বুঝলা। এখন উপগুল্ম কি তাহলে? গুল্মের যে অপেক্ষাকৃত ছোট, স্বাভাবিক, আমরা জানি কি উপ, উপ মানে তো ছোট, তাইলে আমি যদি গুল্মটা চিনে থাকি, তাহলে গুল্ম থেকে একটু ছোট কি হবে আমাদের? উপগুল্ম। ওকে, এখন কথা হচ্ছে তাহলে ভাইয়া লাগবেটা কি আমাদের? লাগবেই হচ্ছে উদাহরণ। আমরা তো মূলত বেসিকটা একটু বুঝলাম, কিন্তু ঘুরে ফিরে আমাদের লাগতেছে কিন্তু উদাহরণটা। তাহলে কি আছে উদাহরণে? কালকা সদা দাঁতমর্দন, আর এখানে আছে রঙ্গন, জবা, গোলাপ, ঠিক না? তো এখন কথা হচ্ছে ভাইয়া ওটা তো বুঝলাম, শিখাই দিলাম, কিন্তু এটা কিভাবে মনে রাখবো? এটার কি কিছু নাই? আচ্ছা ঠিক আছে, চলো দেখি কিছু আছে কিনা। একটু ট্রিক্স করে পড়লে পরীক্ষা হলে গিয়ে তোমরা এমসিকিউ গুলো আর ভুল করবা না। তার মানে আমি তোমাদের কি বলতেছি, যে আজকে আমরা যেগুলো মেনলি পড়তেছি এগুলো হচ্ছে এমসিকিউ বেসড পড়াশোনা। এখন শোনো, আমাদের এখানে কি আছে? গোলাপ, রঙ্গন, জবা, না? এটা কি উপগুল্ম। আবার গুল্ম হিসাবে আছে কে কে? দেখো আহ উপগুল্ম হিসাবে আছে কালকা সদাত মর্দন, গুল্ম হিসাবে আছে রঙ্গন, জবা, গোলাপ। ওকে, তাহলে বড় ভাই কে? গুল্ম। তাই আমি বললাম এরকম ভাবে, আর যদি বড় ভাই বেশি গর্জন দেয়, ঠিক আছে, তাহলে কি হবে? বড় ভাই একটু রাগ বেশি থাকবে, একটু গরজ বেশি থাকবে, ঠিক না? তো তখন কি হবে? ছোট ভাই তো ছোট, কোমল, সফট, তো সে কি করবে? সে তো কান্না করবে বড় ভাই যদি বেশি বকাবকি করে। তাহলে এভাবে মনে রাখতে পারি যে দেখো বড় ভাইয়ের যে কি হয়? আমাদের ছোট যে সোনা ভাই আছে, ছোট ভাই কাঁদে। ঠিক আছে, বড় ভাইয়ের গরজ দেখা কি করে? আমাদের ছোট ভাই কাঁদে। ঠিক আছে, তো এটা থেকে কি পেলাম ভাইয়া? দেখো বড় ভাই, এখানে আমরা কি পড়ছি বলতো? আমাদের বড় ভাইটাকে, বড় ভাই হচ্ছে আমাদের গুল্ম, ঠিক না? গুল্ম হচ্ছে আমাদের বড় ভাই। তাহলে এই গুল্মর উদাহরণ কে কে আছে? গ, র, জ, গোলাপ, রঙ্গন, জবা। এখন দেখো ছোট ভাই কাঁদে, ছোট ভাই মানে তো উপ, মানে উপগুল্ম আর কি। তো ছোট ভাই কি? উপগুল্ম। উপগুল্মের উদাহরণ কি? কা, দে, কালকা সন্ধ্যা, দাঁত মর্দন। ঠিক আছে, পারবা, ইজিলি পারবা। ওকে,
ওকে, দেখো এরপরে আমরা আসি, এখানে আমাদের কি কি শেষ হয়ে গেল, গুল্ম উপগুল্ম শেষ। এরপর আসি দেখো বৃক্ষ জাতীয় কারা আছে, যাদেরকে একক কাণ্ড বিশিষ্ট বৃহদাকার কাষ্ঠল উদ্ভিদ, আমরা যেগুলোকে বড় বড় যে উদ্ভিদ গুলা দেখি, লাইক আম, জাম, কাঁঠাল, এগুলো যেগুলো অনেক বছর বাঁচে, তারাই হচ্ছে দেখো বৃক্ষ বা ট্রি। কি বলছি দেখো, একটা বড় মোটা কাণ্ড থাকবে উঁচা, ঠিক আছে? তোমরা তো আম গাছ জাম গাছ তো দেখছোই নাকি, এই যে এরকম একটা বড় কি থাকে, বড় একটা আমাদের ই থাকবে, ঠিক না? সেই এরকম, ভাই আর কি পাগল হয়ে গেল নাকি, ঠিক আছে? দেখো এরকম বড় একটা গাছ থাকবে, একটা মাত্র বড় কাণ্ড থাকবে, সেই কাণ্ড কি হবে, ভেতরে কাষ্ঠল হবে, অর্থাৎ কাঠের পরিমাণ থাকবে অনেক। সো এদেরকে আমরা কি বলতেছি, বৃক্ষ বলতেছি। আচ্ছা, পরে দেখো এখানে বৃক্ষ শেষ, এরপর আসি পরাশ্রয়ী, মানে এই দেখো এপিফাইটস, এরা অন্য গাছের মধ্যে আশ্রয় করে থাকবে, স্বাভাবিক কথাবার্তা। মৃতজীবী, মৃতজীবী মানে কি, মৃত ও পচা জৈব পদার্থ হতে খাদ্য গ্রহণ করে, মৃতজীবী মৃত থেকেই তার জীবিকা নিবে। আচ্ছা যাই হোক, পরে দেখো পরজীবী মানে প্যারাসাইটস, কি হবে, অন্য সবুজ উদ্ভিদের মধ্যে সে আশ্রয়, মানে উপরে থাইকা সেখান থেকে সে পুষ্টি নিবে। আচ্ছা, পারবো আমরা ইনশাল্লাহ। এরপরে দেখো আমাদের আছে মূল, মূল বা রুট। দেখো রুটে আমরা অনেক ধরনের রুটস এখন দেখতে পারবো, কি কি আছে দেখি আসো। প্রথমত আছে প্রধান মূল বা ট্যাপ রোড, তোমাদেরকে আমি বারবারই বলি যে ইংলিশ টার্মটা সহ পড়বা, বুঝছো? এই যে দেখো ট্যাপ রোড আছে, তাহলে এই প্রধান মূল কি হয়, ভ্রূণ মূল হতে সৃষ্ট প্রাথমিক মূল ক্রমাগত বৃদ্ধি পেয়ে যে মূলতন্ত্র গঠন করে, তাকেই কি বলতেছি আমরা, তাকেই দেখো আমরা বলতেছি প্রধান মূল। তাহলে মোট কথা ভালো করে খেয়াল করো, ভ্রূণ মূল থেকে সৃষ্ট মানে ভ্রূণ অবস্থায় যে মূলটা থেকে প্রথমেই যে মূলটা আমরা পাচ্ছি, মানে ভ্রূণ অবস্থায় যে মূল আছে সেটা থেকে প্রথমে যে মূলটা আমরা পাই, প্রাথমিক মূল, সেইটা বড় হয়ে যেই মূলটা তৈরি করে, তাই হচ্ছে আমাদের টেপ্রোড বা প্রধান মূল। তার মানে মোট কথা হচ্ছে মেইন আমরা কারে বলি, যখন যেটা প্রথমে আইসা সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করছে, ঠিক আছে, এবং সবচেয়ে বৃদ্ধি পাইছে প্রথম থেকে, সেটাই তো প্রধান। এই যে দেখো তাই হয়েছে, ভ্রূণ মূল থেকে আইসা প্রাথমিক মানে কি প্রথমেই সে বৃদ্ধি পেয়ে যে মূলতন্ত্র গঠন করছে, তাই আমাদের প্রধান মূল। ওকে, এখন আসি আমরা, দেখো প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, ঠিক আছে? আমরা ধরি মনে করো যে আবৃত বীজ সবচেয়ে উন্নত, আবৃত বীজের মধ্যে উন্নত বা তুমি ধরতে পারলে দ্বিবীজপত্রীকে বলতে পারো। দেখো তার মানে কি বলবো, যে প্রধান, তাহলে কার সবচেয়ে উন্নত কার থাকবে, যে সবচেয়ে বেশি উন্নত তার মধ্যে প্রধান জিনিসটা থাকবে, তাহলে ধরলাম এই যে দেখো আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রধান মূল। এখন দেখো এর উদাহরণ কি কি আছে, মূলা, গাজর, বিট, ঠিক আছে? তাহলে মূলা, গাজর, বিট এরা কি প্রধান মূল। এরপরে যাবো দেখো অস্থানিক মূল, অস্থানিক মূল আবার কি, দেখো খুবই সহজ, প্রধান মূল বুঝলে অস্থানিক মূল বোঝাটা কিছুই না। আমাদের অস্থানিক মূলে দেখো ভ্রূণ মূল হতে উদ্ভূত না হয়ে উদ্ভিদের অন্য যে কোনো অঙ্গ থেকে এটা উৎপত্তি লাভ করে, তার মানে কি অস্থানিক, কথাটার মধ্যে তার কিন্তু আনসার আছে, মানে সে মেইন স্থান থেকে না, একটা বে জায়গা থেকে সে উৎপন্ন হয়েছে। নর্মালি কি হয়, মূল বিষয়টা কি, মূলটা উৎপন্ন হওয়ারই কথা প্রধান ভ্রূণ মূল থেকে, কিন্তু সেখান থেকে উৎপত্তি না হয়ে সে করলো কি অন্য একটা জায়গা থেকে মূল সৃষ্টি করতেছে। তাহলে মানে কি অস্থান, অস্থানিক মূল কি, দেখো ভ্রূণ মূল থেকে উদ্ভূত সে হইলো না, সে হয়ে উৎপন্ন হইলো অন্য যে কোনো অঙ্গ থেকে, তাকে আমরা কি বলতেছি, অস্থানিক মূল বলতেছি। আচ্ছা, তো ভাইয়া ঘুরে ফিরে কথা একটাই, যে আমাদের কি লাগবে, আমাদের এই যে উদাহরণ, ঠিক আছে? খুবই সহজ কথা, উদাহরণ বারবার লাগবে। সো প্রথম উদাহরণটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো প্রথম যে আছে প্রধান মূলের উদাহরণ গুলা বলো, কিভাবে মনে রাখবো? আমরা এটা মনে রাখতে পারি যে একটা কথা, মনে করো গাজর হলো প্রধান মূল, তাহলে আমরা একটা কথা লিখতে পারি যে প্রধান মূলে গাজরের প্রধান মূলে গাজরের কীট, কীট মানে কি পোকা না,
মনে করো প্রধান মূলে, গাজরের প্রধান মূলে কীট ধরছে, তোমার কি বলে, পোকামাকড় ধরছে। তাহলে এটা থেকে আমরা কি মনে রাখতে পারি, দেখো প্রধান মূল থেকে তো আমরা প্রধান মূলটাই পাইলাম, ডিরেক্ট লাইনটা। তাছাড়া মূল থেকে বলতে পারি মূলা, মূল থেকে মূলা, গাজর থেকে গাজর, এবং কীট থেকে মনে রাখতে পারি বিট। তাহলে প্রধান মূলে গাজরের কীট, এটা থেকে কি পাইলাম, বিট। ঠিক আছে, ওকে। আর এখানেটা ইজিলি, এখানে একটা নিউমোনিক আছে, এটাই ভালো বলতে পারো যে কি হয়, অস্থানিক মূল মানে কি, সে মেইন জায়গা থেকে তো নিতে পাইতেছে না। কেউ যদি মেইন জায়গা থেকে নিতে না পারে তখন কি থাকবে, তার মেইন জায়গা থেকে নেওয়ার কাজটা বাকি থাকবে না, বাকির আমরা কি বলতে পারি, বকেয়া। যাই হোক, এটা এমনি মনে রাখার জন্য বললাম। দেখো বকেয়া দিয়ে চাইলে আমরা পরেরটা মনে রাখতে পারি। কি মনে রাখবো, দেখো কি আছে, বতে হচ্ছে আমাদের বট, কেয়া, অশতু। আ থেকে অ বের করতে পারি, অ মানে হচ্ছে অশতু, তাহলে পারবো। আচ্ছা, দেখি আমাদের কি রয়ে গেল, গুচ্ছমূল। দেখো গুচ্ছমূল কি, মূলগুলো গুচ্ছ আকারে থাকে। এখন একটা মজার বিষয়, এইটা দেখো খুব সুন্দর করে সহজেই লেখা আছে যে কাণ্ডের নিম্নাংশে সৃষ্ট এক গুচ্ছ সরু মূলকে গুচ্ছমূল বলে। যখন ধান লাগানো দেখছো কেউ, দেখো ধান লাগানোর সময় ধান যে একটা একটা করে গুচ্ছ, এমনি তো প্রথমে গুচ্ছ আকারে থাকে, তারপর একটা একটা করে যখন ছোটায় তখন দেখবে নিচে একটু ছোট চুলের মতো একসাথে থাকে, মূলগুলা এক গুচ্ছ আকারে থাকে। ঠিক আছে, সো এই যে দেখো সেই গুচ্ছমূল হচ্ছে ধান। এটা মনে রাখা সহজ, কারণ একটু ভিজুয়ালাইজ করলে মনে রাখা যায়। অথবা এভাবে মনে রাখতাম যে ধান সবসময় কি করা হয়, দেখবো ধান বাইধা কাঁধে করে গুচ্ছ আকারে নিয়ে যাওয়া হয়। আমি এরকম একটা সিন কল্পনা করতাম, আমরা ছোটবেলায় যে ড্রয়িং গুলো করছি সেখানে তো একটা কৃষক কি করতো, ধান কাঁধে করে নিয়ে যাইতো, ঠিক না? আচ্ছা, তো এই যে সেই ধান। তারপরে আসি পরাশ্রয়ী মূল। ওকে, পরাশ্রয়ী মূল মানে কি, পরাশ্রয়ী কথার মধ্যেই আছে যে পরের উপর আশ্রয় করে থাকে। ঠিক আছে, দেখো পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন অস্থানিক মূল। অস্থানিক মূল তো অবশ্যই হবে। অস্থানিক মূল মানে কি, প্রধান মূল ছাড়া যেগুলো দেহের বিভিন্ন অংশ থেকে তৈরি হচ্ছে সেটাই তো তার অস্থানিক মূল। সো এই অস্থানিক মূল থেকে যেগুলো তৈরি হয় তাই হচ্ছে পরাশ্রয়ী মূল। এরকম আরেকটা ধরনই হচ্ছে পরাশ্রয়ী মূল। এখন এটা কারা আছে, দেখো অর্কিডের মূল। সেভাবে বলতেই পারো যে অর্কিড নামে মনে করো একটা ছেলে আছে, সে নিজে কিছু তো করেই না, সে মানুষের উপর আরো ভরসা করে বাঁচে। তো তুমি তাকে বলো যে অর্কিড পরাশ্রয়ী। ঠিক আছে, অর্কিড কি হয়, অন্যের উপর ভরসা করে বাঁচে। তো আজকে ক্লাসের জন্য এই পর্যন্তই ছিল। আমরা আগামী ক্লাসে কাণ্ড থেকে শুরু করব ইনশাল্লাহ। তো এই ক্লাস সম্পর্কে কারো কোনো যদি কোয়ারিজ থাকে অবশ্যই আমাদেরকে জানাবা, এবং কমেন্টে জানাতে পারো, অথবা সরাসরি আমাদেরকে নক দিতে পারো। সো এইভাবে আমরা ইনশাল্লাহ সবগুলো অধ্যায় শেষ করব, এবং আমাদের সম্পূর্ণ প্লে লিস্টটা তোমরা সুন্দর করে দেখে নিবে। সবার জন্য অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম।